স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে? এসে দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, শুরু করি আমরা। সো লাস্ট ক্লাসে যেটা বললাম, কম্পিটিশন একটা টপিক আমরা শুরু করলাম, এবং কম্পিটিশন বিষয়টা আসলে কি ছিল? কম্পিটিশন ছিল টার্নিং অফ প্রসেস অফ থাইরিস্টার, that was called commutation. And we found that commutation is of two types depending on source. If my source is an AC source, we'll get negative half cycles at regular interval, so that eventually make the thyristor reverse biased. So you will get the thyristor turned off in the beginning of every negative half cycle. Okay, so that was called natural commutation or line commutation, because that was naturally turned off because of the supply type. Okay, the supply was AC, so negative cycle আসা মানে হচ্ছে এইটা, নেগেটিভ সাইকেল আসা মানে হচ্ছে এখানে যে AC টা থাকবে that will be turned off, reverse bias, so turn off হয়ে যাবে। So কমিউটেশনের ক্ষেত্রে যদি সাপ্লাই AC হয়, তাহলে কমিউটেশন নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমাকে এডিশনাল কোনো কিছু করতে হচ্ছে না সেই জন্য। আচ্ছা, তো এখন পরের যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে এরকম যে ফোর্স কমিউটেশন। ফোর্স কমিউটেশনটা কি? আমাদের সাপ্লাইটা যদি ডিসি হয়, সেক্ষেত্রে আমি একটা প্রবলেম ফেস করি যে ডিসি সাপ্লাই যদি হয়, এখানে যদি আমি ডিসি কানেক্ট করতাম, দেখা যেত যে একবার গেট পাস দিলে সে অন হয়ে যাচ্ছে, সে আর অফ হচ্ছে না। ওকে, সো তাকে অফ করার জন্য আমাকে ম্যানুয়াল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ম্যানুয়াল অ্যারেঞ্জমেন্টে কি হয়, আমি ম্যানুয়ালি সাপ্লাইটাকে রিভার্স বায়াস করে দেবো অথবা ডিসকানেক্ট করে দেবো, সেক্ষেত্রে কারেন্ট অফ হয়ে যেতে পারে, আদারওয়াইজ এটাকে মানে অফ করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো সেটাকে আমরা বললাম ফোর্স কমিউটেশন। তো ফোর্সফুলি তাকে অফ করতে হবে, এবং ফোর্সফুলি অফ করার জন্য আমরা কি করলাম? আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, এডিশনাল অ্যারেঞ্জমেন্ট করলাম। তো এডিশনাল অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কিছু অক্সিলারি কম্পোনেন্ট আনলাম শুধুমাত্র কমিউটেশন পারপাজে, এবং এগুলো আসলে পরে কি হচ্ছে, এগুলো এসে হেল্প করবে তোমার এসসিআর কে অফ হতে। তো দেখা যাচ্ছে যে ওগুলো যখন ইনক্লুড করা হয়, তখন এসসিআর এর টার্ন অফ টাইমটা আমরা কন্ট্রোল করতে পারি। যেমন গত ক্লাসে আমরা ফোর্স কমিউটেশনের ক্লাসিফিকেশনটা দেখলাম যে সেলফ কমিউটেশন, ইম্পালস কমিউটেশন, এরকম বিভিন্ন রকম কমিউটেশন হতে পারে। তার মধ্যে সেলফ কমিউটেশনটা আমরা একটু ডিটেইল দেখে আসছি লাস্ট ক্লাসে। তো ওখান থেকে আজকে আমরা শুরু করব, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এই ছিল সার্কিট, সার্কিটের মধ্যে একটা এসসিআর ছিল এবং একটা লোড ছিল, লোডটা এখানে ড্র করা হয়নি সিম্পলিসিটি পারপাজে। আর এখানে সোর্স ছিল ডিসি, খেয়াল রাখতে হবে সোর্সটা কিন্তু এখানে ডিসি। তো আমরা যে এডিশনাল কম্পোনেন্ট গুলো নিয়ে আসছিলাম এই এসসিআরটাকে অটোমেটিক্যালি টার্ন অফ করার জন্য, সেগুলো হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। এবং যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সার্কিটের মধ্যে যোগ করি, তখন দেখা যায় যে মাত্র আমি এসসিআর কে ফায়ার করব বা ট্রিগারিং করব, সাথে সাথে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে আনডাউটেডলি। বাট ওই কারেন্টের প্যাটার্নটা হবে দেখতে এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভ, আর তবে তার নেগেটিভ সাইকেল নাই। আর যতক্ষণে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে, মানে কারেন্ট ফ্লো একসময় হোল্ডিং কারেন্টে নেমে তারপর জিরো হয়ে যাচ্ছে, সো এই জায়গাটাতে এসে আসলে এসসিআরটা অফ হয়ে যায়, নেগেটিভ সাইকেলটা আসে না কারেন্টের, কারণ হচ্ছে এসসিআর এর মধ্যে দিয়ে কখনোই নেগেটিভ ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে না। ওকে, সো আমরা জাস্ট পজিটিভ সাইকেলটা পাবো। এবং এই অবস্থাতে যখন কারেন্ট ফ্লো জিরো হয়ে যায়, তখন ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা বিল্ড আপ করে, সেটা হয় হচ্ছে সাপ্লাই ভোল্টেজের দ্বিগুণ। ওকে, তো আমরা যদি ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা দেখি, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা ছিল টোয়াইস ভিএস। এটা কখন হবে? যখন আমার সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো পুরোপুরি জিরো হয়ে যাবে, সেই সময় ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ডেভেলপ করবে হচ্ছে টোয়াইস দা সাপ্লাই ভোল্টেজ। তো এটা ছিল সেলফ কমিউটেশনের প্রথম সার্কিটটা। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যখনই আমরা এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট পাবো যেখানে সার্কিটের মধ্যে একটা ডিসি সাপ্লাই থাকবে, একটা এসসিআর থাকবে, একটা ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকবে, তখন তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে হচ্ছে এই প্যাটার্নে, এবং দেখা যাবে যে কারেন্ট ফ্লো শেষে ভোল্টেজ যেটা ডেভেলপ করবে ক্যাপাসিটর অ্যাক্রসে, সেটা হবে টোয়াইস দা সাপ্লাই ভোল্টেজ। তো এরকম একটা প্যাটার্ন আমাদের মনে রাখতে হবে। একটু মনে রাখতে হবে এই জন্য যে আমরা এই প্রিন্সিপাল গুলো কাজে লাগাই আজকে পরের সার্কিট গুলোকে এক্সপ্লেন করবো। আমরা সেলফ কমিউটেশনে আরো একটা কেস অ্যাড্রেস করছি লাস্ট ক্লাসে, সেটা ছিল হচ্ছে সাপ্লাই ভোল্টেজকে শর্ট করে দিয়ে। তার মানে এমন একটা লুপ আসতেই পারে যেখানে সাপ্লাই ভোল্টেজ বলে কোনো কিছু নাই, বাট ডেফিনেটলি কারেন্ট ফ্লো করার জন্য একটা ভোল্টেজ সোর্স লাগবেই। তো সেই ভোল্টেজ সোর্সটা আসলে কোথা থেকে আসতেছে? সেটা আসতেছে একটা ক্যাপাসিটর, বাট দ্যাট ইজ ইন চার্জ কন্ডিশন। হ্যাঁ, চার্জ কন্ডিশনে কেমন ছিল? তার একটা ইনিশিয়াল একটা ভোল্টেজ ছিল, হ্যাঁ, মাইনাস ভি নট একটা ভোল্টেজ ছিল, এবং এই ভোল্টেজের কারণে দেখা যাচ্ছে এটাই সোর্স হিসেবে কাজ করে এবং ইভেন্চুয়ালি এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে। সো কারেন্টের প্যাটার্নটা আগের মতোই, লুপের মধ্যে যেহেতু একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর যেটা কিনা সোর্স হিসেবে কাজ করতেছে, মানে একটা এসসিআর আছে, সো তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে এরকম। নেগেটিভ ডিরেকশনে এসসিআর কারেন্ট অ্যালাউ করবে না, সো নেগেটিভ পোর্শনে কোনো কারেন্ট নাই। আর ইন্টারেস্টিংলি ভোল্টেজ যদি আমি খেয়াল করি, ভোল্টেজ যেটা কিনা ছিল প্রথমে মাইনাস ভি নট, যখন পুরো কন্ডাকশন শেষ তখন তার ভোল্টেজ হয়ে যাচ্ছে প্লাস ভি নট। তো খেয়াল রাখতে হবে এখানে যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা কিন্তু স্টিল টোয়াইস ভি নট, ওকে, বা টোয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ চেঞ্জটা। হ্যাঁ, তবে এখানে যেহেতু শুরুতে সে জিরোতে ছিল না, বরং মাইনাস ভি নটে ছিল, সেজন্য টোয়াইস ভি নট চেঞ্জ হওয়া মানে হচ্ছে সে প্লাস ভি নটে পৌঁছাবে, মানে ভোল্টেজের পোলারিটি বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থেকে প্লাসে চলে যাবে।
সো এই দুটা ফাইন্ডিংস আমাদের লাস্ট ক্লাসে। আজকে আমরা নতুন কিছু কম্পিটিশন সার্কিট করব, তবে নতুন কম্পিটিশন সার্কিট গুলোর মধ্যে এই প্রিন্সিপালটা একদম খুব ভালোভাবে কাজে লাগানো হবে। একটা একটা করে আসি যাক, আমি স্লোলি যাব। প্রথমে আমি ইম্পালস কম্পিটিশন সার্কিটটা পড়বো, পড়ার পরে তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে পড়বা। হ্যাঁ, আমি পড়ার মাঝখানে আপনার কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না। আমরা যেটা করবো যে আমরা ইম্পালস কম্পিটিশন সার্কিট পুরোটা শেষ করি, অপারেশনটা এক্সপ্লেন করি, তারপরে তোমাদের কোশ্চেন থাকতে পারে, তখন আমি কোশ্চেন গুলো নিব। সো শুরু করা যাক হচ্ছে ইম্পালস কম্পিটিশন সার্কিট। তো আমাদের দুইটা প্রিন্সিপাল একটু খেয়াল রাখি সেলফ কম্পিটিশনের, যে সার্কিটের মধ্যে যদি ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকে এবং ভোল্টেজ সোর্স থাকে, এসসিআর যদি কন্ডাক্ট করে তাহলে একটা সাইনোসয়েডাল কারেন্ট কন্ডাক্ট করবে, এবং একটা সময় দেখা যাবে যে কারেন্টটা বন্ধ হয়ে যাবে এবং ভোল্টেজটা ক্যাপাসিটরের কাছে টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজে ডেভেলপ করবে। এটা আমাদের লার্নিং সেলফ কম্পিটিশন সার্কিট থেকে। আচ্ছা, এবার এই সার্কিটে আসা যাক। এই সার্কিটটা কেমন সার্কিট আসলে? এই সার্কিটটা হচ্ছে আসলে এরকম একটা সার্কিট, এটা পাওয়ার সার্কিট যেমন হয়, এই হচ্ছে একটা পাওয়ার সার্কিট, এই হচ্ছে আমার এসসিআর, ওকে, এই হচ্ছে আমার লোড, আর এই হচ্ছে আমার সোর্স। তো সোর্সের ভোল্টেজটা হচ্ছে প্লাস মাইনাস ভিএস। কেউ কি বলতে পারবা এই সোর্সটা কি এসি না ডিসি? ডিসি। ডিসি, এক্স্যাক্টলি ডিসি। আমরা সমস্ত কিছু ডিসি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এসি নিয়ে কিন্তু কম্পিটিশনের কোনো চিন্তা নেই। এসির কম্পিটিশন তো সবচেয়ে সহজ, তার জন্য কিছু করা লাগে না, নেগেটিভ সাইকেল চলে আসলে সে অফ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিসি। তো ডিসি যদি হয় সেক্ষেত্রে কি হচ্ছে, এই হচ্ছে আমাদের লোড। লোডটা তো আমি একটা ব্লক দিয়ে আঁকলাম। তো লোডটা অনেক সময় হয় কি ইন্ডাকটিভ লোড হয়। তো ইন্ডাকটিভ লোড হলে কি করতে হবে, তখন এখানে একটা ফ্রিহুইলিং ডায়োড কানেক্ট করতে হয়। এখন ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কেন ফ্রিহুইলিং ডায়োড কানেক্ট করতে হয় সেই ডিসকাশন গুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট টপিক যখন পড়বো, কন্ট্রোল রেকটিফায়ার যখন পড়বো, তখন একদম ডিটেইলে পড়বো। আপাতত একটু জেনে রাখি যে ইন্ডাকটিভ লোড যদি হয় বা আরএল লোড যদি হয়, সেক্ষেত্রে তার সঙ্গে প্যারালাল একটা ডায়োড এভাবে কানেক্ট করতে হয়। সো মূল সার্কিট হচ্ছে আসলে এইটা। ওকে, মূল সার্কিট বা মূল পাওয়ার সার্কিট হচ্ছে আসলে তাহলে এইটা। এখন আমি কি করলাম, এই সার্কিটটা এখানে একটু খুঁজে বেড়াই। দাঁড়াও, এই যে এখানে হচ্ছে ভোল্টেজ সোর্স, এখানে হচ্ছে আমার সেই থাইরিস্টার, এই যে যেটা এখানে ড্র করলাম, এটাকে আমি বলবো হচ্ছে T1। ওকে, সো এই হচ্ছে আমার T1, থাইরিস্টার T1। এখানে আমার লোডটা আছে, যেটা কিনা এখানে ড্র করা হয়নি, যদিও পরের ব্লকে এখানেই ড্র করা হচ্ছে। তো এখানে হচ্ছে আমার লোডটা, তার সঙ্গে ফ্রিহুইলিং ডায়োড হচ্ছে এইটা, এবং দ্যাট রিটার্নস টু ভিএস। তো তার মানে মূল পাওয়ার সার্কিটটা কিন্তু এখানে রয়ে গেছে। তো মূল পাওয়ার সার্কিট রয়ে গেলে পরে তারপরে বাকি কম্পোনেন্ট গুলো তাহলে কি? বাকি কম্পোনেন্ট কোনগুলো খেয়াল করে দেখো। এই সমস্ত কম্পোনেন্ট গুলো হচ্ছে বাড়তি কম্পোনেন্ট। তো এই সমস্ত কম্পোনেন্ট তাহলে কেন আনলাম? এই সমস্ত কম্পোনেন্ট আনার উদ্দেশ্য হচ্ছে এই যে থাইরিস্টার T1, এটাকে একটা সার্টেন টাইম পরে অফ করে দেওয়া, এটাই টার্গেট। ওকে, এবং সার্টেন টাইম পরে অফ করে দেওয়ার জন্য আমি এই বাড়তি অ্যারেঞ্জমেন্টটা করলাম। সো এই বাড়তি যে অ্যারেঞ্জমেন্ট, সেখানে কি কি আছে? সেখানে দেখা যাচ্ছে থাইরিস্টার আছে, থাইরিস্টার T2, থাইরিস্টার T3, তার সঙ্গে আছে হচ্ছে ক্যাপাসিটর, তার সঙ্গে আছে ইন্ডাক্টর। তো এই সমস্তগুলো হচ্ছে বাড়তি কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলোকে আমরা বলবো হচ্ছে কম্যুটেশন কম্পোনেন্ট বা অক্সিলারি কম্পোনেন্টস। হ্যাঁ, তো এই কম্পোনেন্ট গুলো আসছে শুধুমাত্র T1 কে একটা সার্টেন টাইম পরে অটোমেটিক্যালি অফ করে দেওয়ার জন্য আসছে। তো তাহলে আমরা এখন দেখি যে এটা কিভাবে অপারেট করে, সেটা একটু দেখা যাক কিভাবে অপারেট করে। শুরুতে তুমি কি করলা? শুরুতে তুমি একটা সাপ্লাই ভোল্টেজ দিলা এবং গেটে একটা পালস দিলা। যে মাত্র গেটে পালস দিলা, সাথে সাথে কি হলো, T1 কন্ডাক্ট করা শুরু করলো। T1 যখন কন্ডাক্ট করে, কারেন্ট কোন পাথে যায়? কারেন্ট এই পাথে যায়। সোর্স থেকে T1 হয়ে লোড হয়ে দেন সোর্সে ব্যাক করে। এটা হচ্ছে T1 কন্ডাকশনের পাথ। আচ্ছা, এখন আমি T1 এর কন্ডাকশন বন্ধ করতে চাই, কি করব? আমি ধরে নিব, ফর দ্য টাইম বিং আমি ধরে নিচ্ছি এইখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছি, সেই ক্যাপাসিটরটা এরকম একটা নেগেটিভ পোলারিটিতে চার্জ আপ হয়ে আছে। পোলারিটিটা কিরকম? ওইটার উপরের টার্মিনাল নেগেটিভ, নিচের টার্মিনাল পজিটিভ। ওকে, সো এই অবস্থাতে আমি যদি T2 কে ফায়ার করি, তাহলে অবস্থাটা কি যাবে? তুমি যেই মাত্র T2 কে ফায়ার করবা, T2 কে ফায়ার করতে কোনো সমস্যা নেই, কারণ T2 অ্যানোড কিন্তু পজিটিভ পাচ্ছে, ক্যাথোড নেগেটিভ পাচ্ছে, তার তুলনায় নেগেটিভ পাচ্ছে। সো অবভিয়াসলি T2 ফায়ার হবে যদি তাকে গেট পাস দেওয়া হয়। T2 কে ফায়ার করলাম, T2 কে ফায়ার করলে পরে কি হচ্ছে, T2 তো শর্ট হয়ে যাচ্ছে। T2 কে ফায়ার করা মানে কি? T2 কিন্তু শর্ট হয়ে যাওয়া। তো T2 কে শর্ট হয়ে গেলে এই নেগেটিভটা চলে আসবে হচ্ছে T1 এর অ্যানোডে, আর এই পজিটিভটা চলে আসবে হচ্ছে, যেহেতু এই পাতটা শর্ট, চলে আসবে হচ্ছে এর ক্যাথোডে, T1 এর ক্যাথোডে। তার মানে কি, T1 আসলে কেমন ভোল্টেজ সেন্স করতেছে? তার অ্যানোড এবং ক্যাথোডের মাঝে সে একটা রিভার্স ভোল্টেজ সেন্স করতেছে। এবং ফলাফল কি? ফলাফল হচ্ছে T1 কিন্তু সাথে সাথে অফ হয়ে যাবে। এই যে সে একটা রিভার্স ভোল্টেজ দেখলো এবং সাথে সাথে অফ হয়ে গেল, এই ধরনের কম্পিটিশনকে আমরা বলি ভোল্টেজ কম্পিটিশন, রাইট? যখন আমরা একটা সার্কিট, একটা ডিভাইসের একটা এসিএল এর হঠাৎ করে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করে তাকে অফ করে দিই, কম্পিটিশন করি, তখন তাকে বলা হয় ভোল্টেজ কম্পিটিশন।
আর তার মধ্যে যদি কারেন্ট ফ্লোটা কমাতে কমাতে 0 করে যদি দিই, তখন যে কমিউটেশনটা হয় সেটাকে বলা হয় কারেন্ট কমিউটেশন। ওকে, সো এই দুটো কিন্তু লাস্ট ক্লাসের পড়া, কিন্তু এখানে আমি একদম ইন্ডিভিজুয়ালি অবজার্ভ করবো যে কোনটা ভোল্টেজ কমিউটেশন হচ্ছে, কোনটা কারেন্ট কমিউটেশন হচ্ছে। তো এই পার্টটা আবারও বলতেছি, সেটা হচ্ছে ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি ক্যাপাসিটরটা এই পোলারিটিতে চার্জ আপ করা ছিল, উপরে টার্মিনাল নেগেটিভ, নিচে টার্মিনাল পজিটিভ। এই অবস্থায় আমি যদি টিটুকে ফায়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে এই পার্টটা শর্ট হয়ে যাচ্ছে, এবং এই পার্টটা শর্ট হয়ে যাওয়া মানে এই নেগেটিভটা চলে আসছে T1 এর অ্যানোডে, এবং এই পজিটিভটা চলে আসছে T1 এর ক্যাথোডে। সো T1 রিভার্স বায়াস হয়ে যাবে। তো T1 রিভার্স বায়াস হয়ে যাওয়া মানে হচ্ছে T1 কিন্তু অফ হয়ে গেল। সো T1 কিন্তু আর কোনো রকম কারেন্ট কন্ডাক্ট করবে না। আচ্ছা, এর অর্থ কি এই যে লোডের ভিত্তিতে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেল? না, লোডের ভিত্তিতে কারেন্ট ফ্লো বন্ধ হয়নি। তখন লোডের ভিত্তিতে কারেন্ট ফ্লো করবে, তখনও লোডের ভিত্তিতে কারেন্ট ফ্লো করবে, এবং সেটা করবে হচ্ছে T2 এর ভেতর দিয়ে। ওকে, সো T2 এর ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে পাথটা হচ্ছে এরকম, ক্যাপাসিটর হয়ে T2 হয়ে দেন থ্রু লোড দেন ব্যাক টু সাপ্লাই। খেয়াল করো, এখানে সোর্স থেকে ভোল্টেজ আসতেছে, ক্যাপাসিটর হয়ে থাইরিস্টার T2 হয়ে লোড হয়ে দেন সোর্সে ব্যাক করবে। আচ্ছা, একটা সময় কিন্তু এই কারেন্টটা বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ পরে এই কারেন্টটা বন্ধ হয়ে যাবে। কখন সেটা বন্ধ হবে? যখন তোমার এই ক্যাপাসিটরটা সাপ্লাই ভোল্টেজের ইকুয়ালে চার্জ আপ হয়ে যাবে, তখন কিন্তু কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাবে, ওই যে চার্জিং কারেন্ট তখন 0 হয়ে যাবে। তো কিছু সময় পরে দেখা যাবে এই টার্মিনাল পজিটিভ হয়ে যাচ্ছে, এই টার্মিনাল নেগেটিভ হয়ে যাচ্ছে। ফলাফল কি? এটার পটেনশিয়াল এবং এটার পটেনশিয়াল এক। সো এই অবস্থাতে এর ভিতর দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি কারেন্ট ফ্লো না করে, যেহেতু কারেন্ট আস্তে আস্তে কমতে কমতে 0 হয়ে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেল, কাজেই T2 যে প্রসেসে বন্ধ হচ্ছে, যে ধরনের কমিউটেশন সে ফেস করতেছে, তাকে তুমি কি বলবা? ভোল্টেজ কমিউটেশন বলবা না কারেন্ট কমিউটেশন বলবা, বলো? স্যার কারেন্ট কমিউটেশন। ভোল্টেজ কম্পিটিশন। ভোল্টেজ না, আমরা এখানে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করিনি আসলে। হ্যাঁ, আমরা যেটা করছি, আমরা T2 এর ভিতরে কারেন্ট ফ্লো কমাচ্ছি, মানে কমে যাচ্ছে আসলে, চার্জিং কারেন্টটা কন্টিনিউয়াসলি কমতেছে, যে ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স এই দুটো পয়েন্টের মধ্যে যত কমতেছে, তত তার কারেন্ট ফ্লোটা কমতে আসছে, এবং কমতে কমতে একটা সময় দেখা যাবে যে T2 এর ভিতরে কারেন্ট ফ্লোটা হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেছে, T2 করসপন্ডিং যে হোল্ডিং কারেন্ট তার নিচে নেমে যাবে। সো T2টা বন্ধ হয়ে যাবে। যেহেতু তুমি কারেন্ট ফ্লোটা কমাতে কমাতে T2টাকে বন্ধ করলে, সেই জন্য আমি বলতেছি যে T2 কমিউটেশনটা হচ্ছে কারেন্ট কমিউটেশন। হ্যাঁ, এটা কিন্তু ভোল্টেজ কমিউটেশন না। T1টা ছিল ভোল্টেজ কমিউটেশন, হঠাৎ করে তুমি একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করে দিয়েছিলে, বাট T2 কিন্তু কারেন্ট কমিউটেশন। আচ্ছা, যদি তাই হয়, তার মানে T2 এখন অফ হয়ে গেল। সো T2 অফ হয়ে গেল, প্রথমে T1 অফ হলো, এরপর T2 অফ হয়ে গেল। T2 অফ হয়ে যাওয়া মানে কিন্তু লোডের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো নাই। ওকে, সো লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কিন্তু এতক্ষণ পরে বন্ধ হলো, মানে T1 বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বন্ধ হওয়া না, তার খানিকক্ষণ পরে সে বন্ধ হয়। কেন? কারণ T2 ভিতর দিয়ে তখনও কারেন্ট ফ্লো করতে থাকে। তো যখন T2 বন্ধ হবে, তখন লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বাই দিস টাইম ভোল্টেজ পোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন এই টার্মিনাল পজিটিভ হয়ে গেছে, এই টার্মিনাল নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, তুমি একটা এসসিআর যখন কম্পিটিশন সার্কিট ডিজাইন করবা, তখন এই কম্পিটিশন সার্কিট নিয়ে কিন্তু তুমি বারবার কাজ করবা, এমন না যে তুমি একবার কাজ করে এটাকে ফেলে দিবা, এটা কখনোই হবে না, তাই না? কাজেই তুমি যদি দ্বিতীয়বার এটাকে নিয়ে কাজ করতে চাও, তখন কি করতে হবে? তোমাকে মনে করতে হবে যে ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল, কেন T1 অফ হয়েছিল। T1 অফ হয়েছিল কারণ এই টার্মিনালটা নেগেটিভ ছিল ক্যাপাসিটরের, এই টার্মিনালটা পজিটিভ ছিল, এবং সেই কারণে যদি মাত্র আমি T2কে ফায়ার করছিলাম, এই নেগেটিভটা T1 এর অ্যানোডে চলে আসছিল, এই পজিটিভটা ক্যাথোডে চলে আসছিল, সেই জন্য T1 অফ হয়ে গেছিল। এখন তোমার ক্যাপাসিটরের যা পোলারিটি দেখা যাচ্ছে, তাতে কি হয়েছে? T2 এর মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাক্ট করার কারণে এই টার্মিনালটা পজিটিভ হয়ে গেছে, এটা নিচেটা নেগেটিভ হয়ে গেছে। তার মানে কি, এখন যদি তুমি T2কে ফায়ার করো, T2কে ইনফ্যাক্ট ফায়ারই করা যাবে না। ওকে, কারণ এই টার্মিনালটা নেগেটিভ হয়ে আছে। কাজে T1 কে একবার যদি অন করে ফেলা হয়, তাহলে T1 কে কিন্তু আর অফ করা যাবে না। কিন্তু আমি তো সেটা চাই না, আমি তো T1 কে বারবারই অফ করতে চাই এই সেম অ্যারেঞ্জমেন্ট দিয়ে। তার মানে কি, আমাকে আবার ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ইনিশিয়াল কন্ডিশনে ফিরে আনতে হবে। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল? এই টার্মিনালটা নেগেটিভ ছিল, এই টার্মিনালটা পজিটিভ ছিল। তো সেই কাজটা আমি করব কিভাবে? আমি করব কি, আমি একটা এডিশনাল থাইরিস্টর আনলাম T3, এবং একটা এডিশনাল ইন্ডাক্টর আনলাম। ওকে, সো ফলাফল কি হলো দেখো খেয়াল করে, এইটা সার্কিটটাকে আমি যদি এখন নতুন করে আঁকি, এই সার্কিটটা দেখতে দাঁড়াবে এরকম, একটা এসসিআর যেটাকে তুমি বলতেছো হচ্ছে T3, তার সঙ্গে হচ্ছে তোমার একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। এই হচ্ছে সার্কিটটা, এই যে লুপটা, জাস্ট এই লুপটুকু আঁকলাম। হ্যাঁ, এবং এখানে এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ, এই টার্মিনালটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, দেখো তো এটা সেলফ কম্পিটিশনের সেকেন্ড সার্কিটটা কিনা। সেলফ কম্পিটিশনের সেকেন্ড সার্কিটে কি ছিল? আমরা যদি একটু সেলফ কম্পিটিশনের সেকেন্ড সার্কিটটা দেখি, এটা ছিল সেলফ কম্পিটিশনের সেকেন্ড সার্কিট,
যেখানে একটা এসিআর ছিল, একটা ইন্ডাক্টর ছিল এবং একটা ক্যাপাসিটর ছিল। কি ঘটতেছিল যখন তুমি এসিআরটাকে ফায়ার করছিলা, এরকম একটা কারেন্ট ফ্লো করছিল সাইনোসয়েডাল, বাট ভোল্টেজের কি ঘটছিল, ভোল্টেজ যেটা ঘটছিল সেটা হচ্ছে সেটা পোলারিটি চেঞ্জ করছিল। শুরুতে সে মাইনাস ছিল, পরে সে প্লাস হয়ে গেছে। তার মানে এখানেও তাই হবে, যে মাত্র তুমি টিপসিকে ফায়ার করবা, যে টিপসিকে ফায়ার করা মাত্র এর ভিতরে একটা কারেন্ট ফ্লো করবে। অলরাইট, সো কারেন্টটা অবভিয়াসলি দেখতে ওই আগের মতোই হবে। কিন্তু আমি যদি ভোল্টেজের পোলারিটি দেখি, এই যে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটা পোলারিটি যদি দেখি, দেখা যাবে সে শুরুতে নেগেটিভ ছিল, যখন কন্ডাকশন শেষ হয়ে যাচ্ছে তখন সে পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এই টার্মিনাল আবারও নেগেটিভ হয়ে যাবে, পোলারিটি চেঞ্জ করবে, এই টার্মিনাল আবারও পজিটিভ হয়ে যাবে। ওকে, সো পোলারিটি চেঞ্জ করা মানে কি, সে আবার তার ইনিশিয়াল কন্ডিশনে ফিরে গেল। বাই দ্যাট টাইম T3 ইজ মানে অফ, তাই না? কাজেই এইটা সার্কিটটা আবার তার ইনিশিয়াল কন্ডিশনে ফিরে গেল, এবং এই সার্কিটটি তাহলে আমি আবার T1 কে কমিউটেট করতে পারবো, কোনো সমস্যা হবে না। সো এই হচ্ছে আমাদের ইম্পালস কমিউটেশন। এখন ইম্পালস কমিউটেশন বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারো। আমাদের যদি কোনো সমস্যা না থাকে আমরা আগাবো, যদি ইম্পালস কমিউটেশন বুঝে থাকি। ইম্পালস কমিউটেশনে বেসিক্যালি ওই সেলফ কমিউটেশনের কনসেপ্টগুলোই কাজে লাগানো হচ্ছে। প্রথমত আমি আরেকবার ছোট্ট সামারি করে দিই। প্রথমত T1 কে ফায়ার করা হয়, T1 কে ফায়ার করলে কারেন্ট কন্ডাক্ট করতে থাকে লোডের ভিতর দিয়ে। এখন T1 কে আমি অফ করতে চাই, সেই সময় দেখা যায় যে ক্যাপাসিটরকে এই পজিশনে এই পোলারিটিতে চার্জ আপ করে রাখা আছে শুরু থেকেই। সো আমি T2 কে ফায়ার করি, T2 কে ফায়ার করলে এই নেগেটিভ ভোল্টেজটা চলে আসে হচ্ছে T1 এর অ্যাক্রসে। সো T1 অফ হয়ে যায়। আমার টার্গেট ছিল T1 কে অফ করা, কিন্তু মুশকিল হচ্ছে T1 অফ হয়ে গেল, লোডের ভিতরে কারেন্ট ফ্লোটা তখনও কন্টিনিউ করে এই T2 এর কারণে। তো এই পাশে কারেন্টটা কন্টিনিউ করতে থাকে, তবে খুব বেশি সময়ের জন্য, অল্প সময়ের জন্য, কারণ কিছুক্ষণের মধ্যে এই ক্যাপাসিটরটা চার্জ আপ হয়ে যায় সাপ্লাই ভোল্টেজের ইকুয়াল ভোল্টেজে। সো এই টার্মিনাল তখন পজিটিভ হয়ে যায়, এটা নেগেটিভ হয়ে যায়, এবং ফলাফল কি, ফলাফল যেটা হচ্ছে সেটা হচ্ছে T2 অফ হয়ে যায়, তার ভিতরে কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যাওয়ার কারণে। সো লোডের ভিতরে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যায়। এখন আমরা আবার ইনিশিয়াল কন্ডিশনে ফিরে আসতে চাই, সেই কারণে ক্যাপাসিটরের পোলারিটিতে রিভার্স করতে হবে বা চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা সেলফ কমিউটেশনে দ্বিতীয় সার্কিটে অ্যাপ্লাই করি, যেখানে তোমার থাইরিস্টর ট্রিগার করলে কিছুক্ষণ পরে কারেন্ট ফ্লোটাও জিরো হয়ে যায়, এবং বাই দ্য টাইম কারেন্ট ফ্লো ইজ ওভার, দ্য ক্যাপাসিটর চেঞ্জেস ইটস ভোল্টেজ পোলারিটি। হ্যাঁ, সো এটা ছিল আমাদের ইম্পালস কমিউটেশন। আমরা পরের কমিউটেশন সার্কিটটাতে যাই। এটা খুব ইন্টারেস্টিং একটা কমিউটেশন সার্কিট। এই সার্কিটটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কমিউটেশন। কমপ্লিমেন্টারি কমিউটেশন জিনিসটা আসলে কি, এখানে দুটা লোড, একটা লোড হচ্ছে থাইরিস্টর T1, থাইরিস্টর T1 এর করসপন্ডিং লোড হচ্ছে রেজিস্টার R1, আর থাইরিস্টর T2 এর করসপন্ডিং লোড হচ্ছে রেজিস্টার R2। ওকে, সো এখন এই যে দুটা রেজিস্টার আমি দেখতে পাচ্ছি, এই দুটা রেজিস্টারে কি হচ্ছে, কারেন্ট ফ্লোটা কোন দিক দিয়ে করবে। যেমন ধরো তুমি T1 কে ফায়ার করলা, সে ফর এক্সাম্পল তুমি T1 কে ফায়ার করলা, T1 কে ফায়ার করলে কারেন্ট কোন দিকে যাবে, এখানে একটা ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছি। তো যে মাত্র আমি T1 কে ফায়ার করব, কারেন্ট কিন্তু এই পাশে আসবে, কোনো সন্দেহ নেই, কারেন্ট এই পাশে আসবে। আমি তখন T2 কে ফায়ার করে দিই। ওকে, তো আমি T1 কে ফায়ার করলাম, কারেন্ট এই পাশে আসতেছে, লোডের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি যদি এই পার্টটা দেখি, এই পার্টটা নিয়ে তো কোনো সমস্যা নেই, যে হ্যাঁ T1 কে ফায়ার করলে এই পাশে কারেন্ট আসবে। কিন্তু এখানে কারেন্ট ফ্লো এর আরেকটা সেকেন্ড পার্ট আছে। সেই সেকেন্ড পার্টটা কি, সেই সেকেন্ড পার্টটা হচ্ছে এইটা। দেখো খেয়াল করে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে খুব অল্প সময়ের জন্য হলেও একটা কারেন্ট ফ্লো করবে। সেই অল্প সময়টা কত সময়, যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটর অ্যাক্রসে একটা ভোল্টেজ ডেভেলপ করে, ইকুয়াল সাপ্লাই ইকুয়াল ভোল্টেজ ডেভেলপ করে, ততক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরের ভিতরে একটা ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো করতে থাকবে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। ওকে, সো এটার জন্য যদি কারেন্ট ফ্লো করে, যখন তুমি T1 কে ফায়ার করো, তখন এখান দিয়ে তো নিশ্চিতভাবেই ফ্লো করতেছে। যদি এটার ভিতর দিয়েও ফ্লো করে ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য, তখন এই টার্মিনালটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, এই টার্মিনালটা হয়ে যাবে নেগেটিভ, কারণ সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল ভোল্টেজে সে চার্জ আপ করবে, এবং যে মাত্র চার্জ আপ কমপ্লিট, এখানেও ভি এখানেও ভি, কাজে তখন আর আর্টের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো খুব অল্প সময়ের জন্য এই কারেন্টটা ফ্লো করবে, যতক্ষণ চার্জিং হয় আর কি ততক্ষণ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা রেজিস্টারের ভিতর দিয়ে R1 এর ভিতর দিয়ে কারেন্ট একটু দেখি। রেজিস্টারের এই যে এখানে গেট পাস দিলাম, T1 এর গেট পাস দিলাম। সো রেজিস্টারের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে এইটা, একদম স্ট্রেট একটা কারেন্ট। কিন্তু তুমি যদি থাইরিস্টর T1 এর ভিতর দিয়ে কারেন্ট দেখতে চাও, তখন দুইটা কম্পোনেন্ট কিন্তু যোগ হচ্ছে, একটা হচ্ছে এই পাথের যে কারেন্ট সেটা, আর একটা হচ্ছে এই পাথের যে কারেন্ট সেটা। ওকে, সো দুটা কারেন্ট যোগ হলো। তবে এই দুটা কারেন্টের মধ্যে দ্বিতীয় যে কারেন্টটা, এই ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা খুব অল্প সময় থাকে। ওকে, এবং তারপরে কি, তারপরে তো এটা চলে যায়, তো এটা কনস্ট্যান্ট এরকম ফ্লো করতে থাকে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই অবস্থাতে আমরা T2 কে ফায়ার করি। এই অবস্থাতে আমরা T2 কে ফায়ার করি। T2 কে ফায়ার করতে কোনো বাধা নাই, কেন বাধা নেই খেয়াল করো, কারণ হচ্ছে এই টার্মিনালটা অলরেডি পজিটিভ। ওকে, আর এদিকে তো সাপ্লাই আমি পজিটিভ দিচ্ছি, কাজে T2 কে ফায়ার করতে কোনো সমস্যা নেই।
টি2 কে ফায়ার করলাম, মানে টি2 তে তুমি গেট পাস দিলা, এই যে টি2 তে আমরা একটা গেট পাস দিলাম, যেই মাত্র টি2 তে গেট পাস দিলাম, খেয়াল করো এই পার্টটা কিন্তু শর্ট। টি2 তে গেট পাস দেওয়া মানে হচ্ছে এই পার্টটা শর্ট। তার মানে কি, এখন যদি আমি দেখি যে এই যে নেগেটিভটা, এই নেগেটিভটা কিন্তু চলে আসছে টি1 এর অ্যানোডে, আর এই যে পজিটিভটা যেটা কিনা একটু আগে চার্জ হয়েছিল ভোল্টেজে, এই পজিটিভটা যেহেতু এই পার্টটা শর্ট হয়ে এটা চলে আসছে এর ক্যাথোডে। সো এই থাইরিস্টার টি1 সে কি দেখতেছে, সে দেখতেছে হচ্ছে তার অ্যানোডে নেগেটিভ ভোল্টেজ এবং ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ। সো ফলাফল কি, সে কিন্তু রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, এবং যেহেতু রিভার্স বায়াস হয়ে যাচ্ছে তার মানে টি1 কিন্তু এখন টার্ন অফ হয়ে যাবে। আচ্ছা, টি1 যে টার্ন অফ হলো কেন হলো, কারণ তুমি তার অ্যানোড এবং ক্যাথোডের অ্যাক্রসে হঠাৎ করে একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে, ক্যাপাসিটর অ্যাক্রসে যে রিভার্স ভোল্টেজটা ডেভেলপ করছিল সেই ভোল্টেজটা তুমি টি2 শর্টের মাধ্যমে তার অ্যাক্রসে নিয়ে আসলা, টি1 এর অ্যাক্রসে নিয়ে আসলা। সো টি1 অফ হয়ে গেল। টি1 অফ হওয়ার এই প্রসেসটা কি, ভোল্টেজ কমিউটেশন না কারেন্ট কমিউটেশন? ভোল্টেজ কমিউটেশন। এক্স্যাক্টলি, ভোল্টেজ কমিউটেশন, কারণ আমি তাকে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করে অফ করছি। আচ্ছা, এইবার একটা কাজ করি, সেটা হচ্ছে যে হ্যাঁ টি1 টা অফ হয়ে গেল, তার মানে এর ভিতর দিয়ে আর কোনো রকম কারেন্ট ফ্লো নাই। আচ্ছা, তাহলে কারেন্ট ফ্লো করতেছে কোন জায়গা দিয়ে, কারেন্ট ফ্লো করতেছে দুই জায়গা দিয়ে, আগের মতোই। এই যে একটা হচ্ছে টি2 এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আর2 এর ভিতর দিয়ে, ওকে। আরেকটা হচ্ছে আর1 দিয়ে অল্প সময়ের জন্য হলেও ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো করতেছে এবং ইভেন্চুয়ালি সেটা টি2 এর ভিতর দিয়ে যাচ্ছে, ওকে। সো এই হচ্ছে কারেন্ট থ্রু টি2, যেখানে তোমার এই অল্প সময় ট্রানজিয়েন্ট কারেন্টটাকে দেখানো হচ্ছে। কতক্ষণ এই কারেন্টটা ফ্লো করবে, যতক্ষণ পর্যন্ত না এই ক্যাপাসিটরের ভোল্টেজটা আবারও পোলারিটি চেঞ্জ করে, এতক্ষণ তো এই টার্মিনাল পজিটিভ ছিল, এই টার্মিনাল ছিল নেগেটিভ, এখন কি হবে, পোলারিটি চেঞ্জ হবে এবং এখন এই টার্মিনাল হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ, কারণ তো সাপ্লাই ভোল্টেজের ইকুয়াল পোলারিটিতে চার্জ আপ হবে। এবং তখনই যেহেতু এখানেও ভি এখানেও ভি, সো ইভেন্চুয়ালি এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটা তখন বন্ধ হয়ে যাবে। সো অল্প সময়ের জন্য, এই অল্প সময়ের জন্য এখানে কারেন্টটা ফ্লো করবে এবং এরপরে কারেন্টটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি যখন টি2 কে ফায়ার করো তখন তো টি1 অফ হয়ে গেল, তাই না? ঠিক একইভাবে দেখবা এরপরে নেক্সট টাইম তুমি যখন টি1 কে ফায়ার করবা তখন দেখবা টি2 অফ হয়ে যাবে। সো এই যে একটা থাইরিস্টরের অন করা আর একটাকে অফ করে দেয়, এই জন্য এই পুরো প্রসেসটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কম্পিটিশন। হ্যাঁ, আমি যদি টি1 কে অফ করি, মানে টি1 কে যদি অন করি তাহলে টি2 অফ হয়ে যাবে, আর যদি টি2 কে অন করি তাহলে টি1 অফ হয়ে যাবে। এই ব্যাখ্যাটা আরেকটু বাড়ানো যায়, সেটা হচ্ছে এইভাবে যে দেখো খেয়াল করে, তোমার এখন এখানে ভোল্টেজ কত ডেভেলপ করতেছে, এই টার্মিনালটা প্লাস এইটা মাইনাস, এখন টি2 তো কন্ডাক্ট করতেছে, রাইট? এই অবস্থাতে ধরে নাও তুমি টি1 কে ফায়ার করলাম, টি1 কে ফায়ার করা মাত্র কি হবে, এই পার্টটা কিন্তু শর্ট হয়ে যাবে। এই পার্টটা শর্ট হওয়া মানে হচ্ছে এই পজিটিভটা তখন চলে আসবে টি2 এর ক্যাথোডে, আর এই নেগেটিভটা চলে আসবে তখন টি2 এর অ্যানোডে। সো তার মানে টি2 টা সে সময় অফ হয়ে যাচ্ছে। তার মানে কি, তুমি যখনই টি1 কে ফায়ার করবা টি2 অফ হয়ে যাবে, যখনই টি2 কে ফায়ার করবা টি1 অফ হয়ে যাবে, এবং এই কারণে এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কমিউটেশন। কোনো কোশ্চেন থাকলে করতে পারো কমপ্লিমেন্টারি কমিউটেশন নিয়ে। স্যার, এখানে যদি আমরা ক্যাপাসিটরটা যদি চার্জ হয়ে থাকে, তখন যদি আমরা ভোল্টেজটা সরাই নিই, তখনও তো কারেন্ট পাস হওয়ার কথা না চার্জের জন্য? আমি বুঝতে পারিনি, ক্যাপাসিটর যদি চার্জ হয়ে যায় তারপরে? স্যার, তাহলে তো তখন ভোল্টেজ যদি মানে আমরা অফ করে দিই সোর্সটা, তখন এই ক্যাপাসিটরের ভোল্টেজের জন্য তো যে কোনো একটা ট্রিগার হয়ে যাওয়ার কথা না? না, সোর্স তো আমরা অফ করতেছি না, সোর্স তো রয়ে যাচ্ছে। তুমি যখন ক্যাপাসিটর যদি অফ হ্যাঁ না, ফুল চার্জ যখন হয়ে যাচ্ছে তখন তো কারেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, চার্জিং কারেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ দুটোতে ইকুয়াল পটেনশিয়াল দেখতেছে, তো সে বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? বুঝলাম না। না, আমি আসলে কোশ্চেনটাও ধরতে পারিনি, মানে তোমার হচ্ছে যে তুমি যখন ক্যাপাসিটরটা চার্জ করতেছো, ক্যাপাসিটরটা তো আসলে মোমেন্টারি টাইমে সে চার্জ হয়ে যায়, সাপ্লাই ভোল্টেজ ইকুয়ালে চার্জ আপ হয়ে যায়। এরপরে তুমি কি করতে চাচ্ছ, সাপ্লাই ভোল্টেজটা তুলে ফেলতে চাচ্ছ? জি স্যার, তখনও কি সাপ্লাই ভোল্টেজটা তুলে ফেলার পরেও কি কারেন্ট পাস হবে না? কারণ ক্যাপাসিটর তো চার্জ ধরে রাখছিল। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু সাপ্লাই ভোল্টেজ আমরা কিন্তু খুলতেছি না, খুললে কারেন্ট পাস হতো, হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু আমরা তো সাপ্লাই ভোল্টেজ খুলতেছি না। বুঝতে পারছো? এখন আমরা কিন্তু সাপ্লাই ভোল্টেজ খুলতেছি না, ওটা রয়ে যাচ্ছে। তবে তুমি যদি খুলে দাও, হ্যাঁ তখন কারেন্ট পাস করবে, সেটা ঠিক আছে। আমাদের উদ্দেশ্য আসলে কারেন্ট পাস করানো না, কারেন্ট নরমালি ভাবে কন্ডাক্ট করতেছে তখন আমি এটাকে অফ করতে যাচ্ছি, মানে টার্গেট তো আসলে কমিউটেশন করা। আর কোনো কোশ্চেন আছে? স্যার, আগে সার্কিটে একটা ডায়োড ছিল, ওইটার কাজ কি? আগে সার্কিটে একটা ডায়োড ছিল, ওটার কাজ কি? ও, এই যে এই ডায়োডটা, এটা ফ্রি হুইলিং ডায়োড ছিল। আমি যেটা বললাম যে ফ্রি হুইলিং ডায়োডের ডিসকাশনটা আমরা আসলে আমরা কন্ট্রোল রেকটিফায়ার চ্যাপ্টারের জন্য তুলে রাখছি, সত্যি কথা বলতে এখনো ডিসকাশনে যাইনি।
এটা কাজ এখনো ব্যাখ্যা করা হয়নি। যদি লোডটা ইন্ডাকটিভ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে, আমি একটু সংক্ষেপে বলে দিই, লোড যদি ইন্ডাকটিভ হয়, হঠাৎ করে তুমি যদি তার মধ্যে কারেন্ট ফ্লোটা 0 করে দাও, তখন কি হয়, লোড তো ইন্ডাকটিভ ছিল, সো ইন্ডাকটিভ হওয়ার কারণে সে হাফ LI স্কোয়ার এই ফর্মুলা মেনটেন করে দেখা যাচ্ছে সে কিছু এনার্জি স্টোর করে ফেলে। সো হঠাৎ করে যখন আমি কারেন্টটাকে 0 করি, এই এনার্জিটা তো ডিসিপেট করতে হবে সামহাউ। সো এই এনার্জিটা ডিসিপেশনের জন্য কি করছি আমরা, এখানে ডায়োড রেখে দিই। সো কারেন্টের কন্ডাকশনে যেহেতু ইন্ডাকটিভ লোড, কারেন্টের ডিরেকশন চট করে চেঞ্জ হবে না, কারেন্ট একই ডিরেকশনে ফ্লো করতে থাকবে। সো যদিও দেখা যাবে যে এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লোটাকে তুমি এই পাশ থেকে 0 করে দিচ্ছ, বাট কিছু সময়ের জন্য এই লুপের মধ্যে কারেন্টটা ফ্লো করবে। কেন ফ্লো করবে? কারণ ওই যে হাফ LI স্কোয়ার এরকম একটা ফর্মুলা ফলো করে সে এনার্জি স্টোর করে ফেলছিল, সেই এনার্জিটা সে এখানে ডায়োডের থ্রুতে ডিসিপেট করে ফেলবে। তো এই জন্য এখানে একটা ডায়োড দেওয়া হয়। আর তুমি যদি ডায়োডটা না দাও, সেখানে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে ওই ইন্ডাক্টরটা যেহেতু হঠাৎ সাডেনলি তুমি কারেন্টটা ফ্লো অফ করে দিছো, সো L DI DT এই ফর্মুলা যদি আমি দেখি, হঠাৎ করে যদি কারেন্টের ফ্লোটা অফ হয়ে যায়, তার মানে DI DT যদি অনেক লার্জ হয়, তখন কিন্তু খুব লার্জ একটা ভোল্টেজ লোডের অ্যাক্রসে ডেভেলপ করবে এবং সেক্ষেত্রে লোডটা পুড়ে যেতে পারে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা লোডটাকে প্রোটেকশন পারপাসে আসলে ওখানে একটা ফ্রি হুইলিং ডায়োড দেওয়া থাকে। রোল 153 বোধহয় কোশ্চেনটা ছিল, তুমি কি উত্তরটা পেয়েছো? আমি এটা আসলে আমরা আরো ডিটেইল ডিসকাশনে যাব ওই যখন কন্ট্রোল রেকটিফায়ার করব সেই সময়। আমরা তাহলে থাইরিস্টার কমপ্লিমেন্টারি কম্পিটিশনটা দেখলাম। কমপ্লিমেন্টারি কম্পিটিশনের ডিটেইল ডিসকাশন গুলো যেগুলো আমি ডেসক্রাইব করলাম সেগুলো এখানে একদম লিখে দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা ইনশাআল্লাহ তাহলে পরের টপিকটাতে যেতে পারি, সেটা হচ্ছে এক্সটার্নাল পাস কম্পিটিশন। খুব ইন্টারেস্টিং একটা সার্কিট। আমরা ডিফারেন্ট কম্পিটিশন সার্কিট দেখতে পাচ্ছি, তার মধ্যে এটা অ্যানাদার ইন্টারেস্টিং এক্সাম্পল। এখানে একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স ব্যবহার করবো আমরা। তোমরা বোধহয় খেয়াল করছো, সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত যে কয়টা সার্কিট ইউজ করছি প্রত্যেকটা সার্কিটে কিন্তু একটাই ভোল্টেজ সোর্স ছিল, মানে পাওয়ারের সোর্স যেটা, কিন্তু যেখান থেকে তোমার লোডে পাওয়ার যায় সেখান থেকেই তোমার ওই কম্পিটিশন সার্কিটও পাওয়া যাচ্ছে। সেপারেট কোনো ভোল্টেজ সোর্স ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত। যে কয়টা আমরা করছি সবগুলোতে ওই একটাই ভোল্টেজ সোর্স যেটা কিনা পাওয়ার সোর্স ছিল, লোডে পাওয়ার পাঠানোর জন্য, সেটাই, এবং প্রত্যেকটাই ডিসি সোর্স। তো আমরা কি করবো এখন, এক্সটার্নাল পালস কম্পিটিশন যে সার্কিটটা, এই সার্কিটে আমরা একটা এডিশনাল ভোল্টেজ সোর্স ইউজ করবো। আমাদের মূল সাপ্লাই হচ্ছে আসলে এইটা বিএস, মূল সাপ্লাই পাওয়ার সার্কিটে যে সাপ্লাই করতে। তাহলে মূল পাওয়ার সার্কিট কোনটা? মূল পাওয়ার সার্কিট তুমি খেয়াল করো এই এতটুকু। মূল পাওয়ার সার্কিটে কি কি থাকে? একটা ভোল্টেজ সোর্স থাকে, একটা থাইরিস্টর থাকে, একটা লোড থাকে, আর লোড যদি ইনকেস ইন্ডাকটিভ হয় সেক্ষেত্রে একটা ডায়োড তার সঙ্গে প্যারালালে কানেক্ট করা থাকে। সো মূল সার্কিট এটা। আচ্ছা, তার সঙ্গে এডিশনাল কম্পোনেন্ট কি কি আনলাম? তার সঙ্গে এডিশনাল কম্পোনেন্ট আনলাম হচ্ছে এই সবগুলো। তার মানে এরা হচ্ছে অক্সিলারি কম্পোনেন্ট, এরা কিন্তু অরিজিনালি এক্সিস্ট করে না। হ্যাঁ, আমার যদি কম্পিটিশনের প্রয়োজন না হয়, আমি যদি এটাকে ইনডেফিনিট পিরিয়ড চালাতে চাই, তাহলে এটার কোনো প্রয়োজন নাই। বাট আমার কম্পিটিশন প্রয়োজন, আমার টপিকে আমি কম্পিটিশন নিয়ে ডিসকাস করতেছি, কাজে আমাকে এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমরা এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, এবং এখানে দেখা যাচ্ছে শুরুতে ধরে নিই আমরা T1 কে ফায়ার করলাম, এবং T1 কে ফায়ার করার কারণে লোডের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে। ওকে, ইভেন্চুয়ালি এটা সোর্সে ব্যাক করতেছে। সো এটা হচ্ছে পাওয়ার যাচ্ছে আর কি লোডে, সত্যি কথা বলতে। এরপরে কি করবো, আমরা T1 কে অফ করতে চাই। তো T1 কে অফ করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে শুরুতে আমি T3 কে ফায়ার করবো। এখানে দেখো, খেয়াল করি, আমি জানি না এটা আসলে একটু জুম করলে মনে হয় বেটার হয়, বোঝা যাচ্ছে। আমরা T3 কে ফায়ার করবো। ওকে, আমরা যখন T3 কে ফায়ার করবো তখন কি ঘটবে? তুমি যখন T3 কে ফায়ার করবা, তুমি খেয়াল করো সার্কিটটার মধ্যে কি কি কম্পোনেন্ট আছে। এখানে একটা ভোল্টেজ সোর্স V, একটা থাইরিস্টর T3, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। অলরাইট, সো কি ঘটে এখানে? এটা সেলফ কম্পিটিশনের একটা সার্কিট। সেলফ কম্পিটিশনের সার্কিটে যা ঘটা তাই ঘটবে। সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা কারেন্টের প্লটটা নিব। কারেন্টের প্লটটা হবে দেখতে এমন কিছু, একটা সাইনোসয়েডাল ওয়েভ, অনলি পজিটিভ সাইকেল। এবং আরেকটা কি জিনিস ঘটবে সেটা হচ্ছে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি আনচার্জড অবস্থায় ছিল, কিন্তু বাই দ্য টাইম দ্য কারেন্ট ইজ ওভার, কারেন্ট ওভার হচ্ছে কোন জায়গাতে, এই বরাবর এসে কারেন্ট ওভার হয়ে যাচ্ছে। এই সময় এসে দেখা যাবে ভোল্টেজ যেটা ডেভেলপ করবে ক্যাপাসিটর অ্যাক্রসে, সেটা টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ। এখানে যে ভোল্টেজটা ডেভেলপ করবে সেটা টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ। এটা কিন্তু প্রথম সেলফ কম্পিটিশন সার্কিটের পড়া, ঠিক আছে? সো এক্স্যাক্টলি ওই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাচ্ছি, যে আমরা এটা সেলফ কম্পিটিশন সার্কিট তৈরি করলাম, এবং দেখা গেল থাইরিস্টর T3 কে ফায়ার করার পরে কিছু সময়ের জন্য এখানে একটা সাইনোসয়েডাল কারেন্ট ফ্লো করলো, পজিটিভ সাইকেলটা। যখন কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে গেল, ততক্ষণে ক্যাপাসিটর অ্যাক্রসে টুয়াইস দ্য ভোল্টেজ ডেভেলপ করে গেছে। তার মানে এখন অবস্থাটা কি? এখন অবস্থাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে আমাদের টুয়াইস ভি একটা ভোল্টেজ ডেভেলপ করলো, আর এই সার্কিটে এখন আর কোনো কারেন্ট ফ্লো নাই।
তাই না, কারণ টিসি তো বন্ধ হয়ে গেছে, কাজে এই সার্কিটে এখন আর কোনো কারেন্ট ফ্লো নাই। এইবার তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে T2 কে ফায়ার করো। T2 কে ফায়ার করলে কি হবে, এই টুয়াইস ভি যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু চলে আসবে হচ্ছে এই জায়গাটা। সো এখানে আসছে হচ্ছে টুয়াইস ভি, এই যে রেড নোট যেটা করলাম, এখানে তুমি পাচ্ছ হচ্ছে টুয়াইস ভি ভোল্টেজ। আর এখানে কত পাচ্ছ, এখানে তুমি দিচ্ছ হচ্ছে ভিএস। ওকে, তার মানে থাইরিস্টর T1 যেটা, থাইরিস্টর T1 এর অ্যাক্রস যে ভোল্টেজটা ডেভেলপ করতেছে অ্যানোড এবং ক্যাথোডের অ্যাক্রসে, সেই ভোল্টেজটা হচ্ছে ভিএস মাইনাস টুয়াইস ভি। এই ভোল্টেজটা যদি নেগেটিভ হয় তখন কি হবে, থাইরিস্টর T1 কিন্তু রিভার্স বায়াস হয়ে যাবে, এবং থাইরিস্টর T1 রিভার্স বায়াস হওয়া মানে কি, ভোল্টেজ কমিউটেশন হলো এবং থাইরিস্টর T1 কিন্তু অফ হয়ে গেল। আমি আবার বলতেছি, সেটা হচ্ছে যখন তুমি T2 কে ফায়ার করো, T2 কে ফায়ার করলে পরে এই টুয়াইস ভি যে ভোল্টেজটা সেটা চলে আসবে এই নোডে, কারণ T2 ফায়ার করা মানে এই পার্টটা শর্ট। সো T1 এর অ্যাক্রসে তুমি যদি এখন ভোল্টেজ মেজার করতে যাও, তুমি যেটা করবা সেটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মাঝে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে ভিএস মাইনাস টুয়াইস ভি। সো আমি যদি ভি এমন ভাবেই চুজ করি যে ভিএস মাইনাস টুয়াইস ভি, দ্যাট বিকামস নেগেটিভ, দ্যাট মিন্স হোয়াট, দ্যাট মিন্স দিস T1 is reverse biased, and if T1 is reverse biased, that means T1 is turned off because of voltage commutation. So voltage commutation এর কারণে T1 কিন্তু অফ হয়ে গেল। এখন আমাকে একজন বলো যে তোমার কি মনে হয় লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কি জিরো হয়ে যাবে সাথে সাথে? না স্যার। কোথা থেকে আসবে কারেন্টটা? স্যার এই যে T2 দিয়ে আসবে স্যার। এক্স্যাক্টলি গুড, T2 দিয়ে আসবে, কারেন্ট ফ্লোটা আসবে T2 দিয়ে। ওকে, সো আমাদের এই যে টুয়াইস বিটা সেটা তো ডিসচার্জ করতে হবে আসলে, সো ডিসচার্জ করবে হচ্ছে তখন সে এই পাশে। ওকে, সো লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কিন্তু সাথে সাথে বন্ধ হচ্ছে না, লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো তখনও চলতেছে, তাই না? কাজে এই যে কমিউটেশন প্রসেসটা, আমি যদি কমিউটেশন প্রসেসের মধ্যে তোমার এই লোড কারেন্টটা বন্ধ হওয়াটাকে ইনক্লুড করতে চাই, তখন আমাকে দেখতে হবে যে লোড কারেন্ট বন্ধ হওয়ার সঙ্গে এই কমিউটেশন কম্পোনেন্ট গুলোর রিলেশনটা কি, এবং কমিউটেশন কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশন থাকবে হচ্ছে এই ক্যাপাসিটরটা। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই যে কমিউটেশন সার্কিটে যে ক্যাপাসিটর গুলো থাকে, তাদের চার্জিং ডিসচার্জিং এই পুরো প্রসেসটা কিন্তু অনেক ক্ষেত্রে লোডের ভিতর দিয়ে ফ্লো করে, লোডের ভিতর দিয়ে চার্জিং বা ডিসচার্জিং এর কারেন্টটা ফ্লো করে। তার মানে লোড কারেন্টটা কিন্তু চট করে জিরো হতে পারে না, ওই চার্জিং ডিসচার্জিং এর কারণে মূল থাইরিস্টর যদিও দেখা যাচ্ছে কন্ডাক্ট করতেছে না, বাট লোড কারেন্ট তখনও রয়ে যায়, কারণ ওই যে ক্যাপাসিটরটা চার্জিং বা ডিসচার্জিং করতেছে সেই জন্য। ওকে, সো এই whether this load is carrying any charging or discharging current or not, this commutation technique can be again classified into two more classes. সো ওই ক্লাস দুটো কি, একটাকে বলা হয় হচ্ছে লোড সাইড কমিউটেশন, আর একটাকে বলা হয় হচ্ছে লাইন সাইড কমিউটেশন। তো একটা লোড সাইড কমিউটেশন আর একটা লাইন সাইড কমিউটেশন। তো লোড সাইড কমিউটেশনটা কি, আমরা অনেকগুলো এক্সাম্পল দেখাচ্ছি যেখানে আমরা দেখতে পেয়েছি যে লোডের ভিতর দিয়ে চার্জিং বা ডিসচার্জিং কারেন্ট ফ্লো করে। তো চার্জিং ডিসচার্জিং কার আসলে, এটা তো কমিউটেশন পারপাসে নিয়ে আসা একটা এডিশনাল ক্যাপাসিটর। ওকে, সো ওরা কি করতেছে, ওরা ওই চার্জিং ডিসচার্জিংটা এই কারেন্টটা লোডের ভিতর দিয়ে পাঠাচ্ছে, যে কারণে লোড কারেন্টটা যদিও প্রিন্সিপাল এসসিআর T1 এ হয়তো অফ হয়ে যাচ্ছে কিন্তু লোড কারেন্ট অফ হচ্ছে না। যেমন প্রথম এক্সাম্পলটা ইম্পালস কমিউটেশন সার্কিটের, দেখো খেয়াল করে আজকেই আমরা পড়ছি, হয়তো এখন অনেকগুলো সার্কিট পড়ে ফেলার কারণে পরিচিত মনে হচ্ছে না। তো T1 এ কি হচ্ছিল, ইম্পালস কমিউটেশনে কি হচ্ছিল, তোমার যে মাত্র তুমি T2 কে ফায়ার করতেছিলা সাথে সাথে কিন্তু একটা নেগেটিভ ভোল্টেজ এসে T1 কে অফ করে দিচ্ছিল, বাট তখনও সোর্স থেকে একটা কারেন্ট, চার্জিং কারেন্ট ক্যাপাসিটর হয়ে T2 হয়ে এখানে লোডে যাচ্ছিল। ওকে, সো লোড কিন্তু সাথে সাথে অফ হচ্ছিল না, লোড কারেন্টের সাথে সাথে অফ হচ্ছিল না, সে কিছুক্ষণ সময় তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল, এবং সেটা নির্ভর করতেছিল কতক্ষণ ফ্লো করবে, সেটা নির্ভর করতেছিল হচ্ছে এই ক্যাপাসিটর এটা সাইজের উপরে। তো এখন তাহলে এই ধরনের কমিউটেশনকে আমরা বলতেছি লোড সাইড কমিউটেশন। কখন, যখন ইন লোড সাইড কমিউটেশন দ্য লোড ফর্মস এ সিরিজ সার্কিট উইথ দ্য ক্যাপাসিটর। হ্যাঁ, সিরিজে থাকবে, লোডটা ক্যাপাসিটরের সঙ্গে সিরিজে থাকে, যে কারণে চার্জিং কারেন্টটা সেম চার্জিং কারেন্ট আসলে লোডের ভিতর দিয়ে পাস করে। ওকে, সো এটাকে বলা হচ্ছে লোড সাইড কমিউটেশন। সো এক্সাম্পল কি লোড সাইড কমিউটেশনের, ইম্পালস কমিউটেশনের যে সার্কিটটা, দ্যাট ইজ ডেফিনেটলি এ গুড এক্সাম্পল অফ লোড সাইড কমিউটেশন। অ্যানাদার গুড এক্সাম্পল ইজ এই মাত্র আমরা যেটা দেখলাম সেটা, এখানেও কিন্তু এই ডিসচার্জিংটা, ক্যাপাসিটি ডিসচার্জিংটা লোডের ভিতর দিয়ে হয়। ওকে, সো এখানে আমরা বলবো যে এটাও এই যে এক্সটার্নাল পাস কমিউটেশন, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ লোড সাইড কমিউটেশন। সো আমরা যদি কখনো তোমাকে পরীক্ষা এক্সামে যদি আমি জিজ্ঞেস করি যে লোড সাইড কমিউটেশনের একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করো, হ্যাঁ, লোড সাইড কমিউটেশনের কোনো স্পেসিফিক সার্কিট ভাবে আমরা শিখি নাই, কিন্তু আমরা যেগুলো শিখছি দেয়ার সাম গুড এক্সাম্পলস অফ লোড সাইড কমিউটেশন, যেখানে প্রতিবারই দেখা যাচ্ছে যে তোমার লোডের ভিতর দিয়ে চার্জিং বা ডিসচার্জিং কারেন্টটা ফ্লো করতেছে, বিকজ লোড ফর্মস এ সিরিজ সার্কিট উইথ দ্য কমিউটেশন ক্যাপাসিটর। একদম লাস্ট টপিকে চলে আসি আমরা, লাইন সাইড কমিউটেশন।
লাইন সাইড কমিউটেশন সার্কিটে তাহলে কি হবে, এই ক্ষেত্রে চার্জিং বা ডিসচার্জিংটা লোডের ভিতর দিয়ে হবে না। Okay, so this is one unique circuit where you will find that this charging and discharging of commutation capacitor is not going through load. Okay, এর কোনো অংশই মানে চার্জিং ডিসচার্জিং কারেন্টের কোনো কিছুই এটা লোডের ভিতর দিয়ে যাবে না। তাহলে সার্কিটটা দেখতে কেমন হতে পারে? এটা একটা ইউনিক সার্কিট। সার্কিট ডায়াগ্রামটা দেখতে এরকম কিছু। আমরা উপরের সার্কিটটা একটু দেখি, এইটা, এই সার্কিটটা খেয়াল করি। এখানে কি হচ্ছে, মূল সার্কিটটা কি? মূল সার্কিটটা তো সেই আগের মতো একটা পাওয়ার সার্কিটে যা 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 থাকে। মূল সার্কিট হচ্ছে তোমার একটা সোর্স ভোল্টেজ ভিএস, এখানে একটা এসসিআর থাকবে, তারপরে কি থাকবে, একটা লোড ইন্ডাকটিভ হতে পারে, সেই ক্ষেত্রে তোমার একটা ফ্রিহুইলিং ডায়োড এর সঙ্গে প্যারালালে কানেক্টেড থাকবে। এই হচ্ছে মূল সার্কিট। সো মূল সার্কিটের যে থাইরিস্টার সেটাকে আমি এখানে কিভাবে চিনবো? নরমালি আমরা মূল সার্কিটের থাইরিস্টার বা পাওয়ার সার্কিটের থাইরিস্টারকে বলি হচ্ছে T1। সো এই যে T1 এবং সেটাকে সলিড করে দেওয়া থাকে। অন্য কোনো থাইরিস্টারে দেখবা সলিড করে রাখে না, ইউজুয়ালি এটাকে সলিড করে রাখছে হার্নোশি স্যারের বইতে। সো এটা হচ্ছে মূল সার্কিটের থাইরিস্টার, প্রিন্সিপাল থাইরিস্টার, যাকে আমি অফ করতে যাচ্ছি। আচ্ছা, তাকে অফ করার জন্য আমি তাহলে কি কি অ্যারেঞ্জমেন্ট আনলাম? তাহলে এই সার্কিটে কোথায় মূল সার্কিটটা কোথায়? এই হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এই হচ্ছে থাইরিস্টার T1, আর এখানে হচ্ছে ফিউলিং ডায়োড, এবং এখানে হচ্ছে অবভিয়াসলি এখানে লোড আছে যেটা ড্র করা হয়নি, এরকম একটা লোড এখানে কানেক্টেড আছে। এখন এই সার্কিটটা কাজ করবে কিভাবে সেটা একটু দেখা যায়। ধরে নিচ্ছি আমি T1 কে ফায়ার করলাম, এবং T1 কে ফায়ার করার কারণে এই পাশে কারেন্ট ফ্লো করে, এই পাশে কারেন্ট ফ্লো করে। এখন আমি চাচ্ছি T1 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা বন্ধ করতে, ইভেন্চুয়ালি লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বন্ধ করতে। কিভাবে করব দেখা যায়। এখানে এডিশনাল কম্পোনেন্ট গুলো কোথায়? এডিশনাল কম্পোনেন্ট গুলো হচ্ছে এই যে এগুলো, এই হচ্ছে আমার এডিশনাল কম্পোনেন্ট। কি কি আছে এখানে? থাইরিস্টার আছে দুটা, T2 T3, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর, এগুলোকে সবগুলোকে নিয়ে আসছি আমরা। তাহলে এখন কিভাবে কাজ করবে? ফার্স্ট আমি যেটা করবো একটু খেয়াল করি, এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে। When thyristor T2 is fired, capacity is charged to twice Vs. Okay, and T2 is self-commutated. Okay, আমরা এখানে আসি আবার। তুমি ধরে নাও তুমি T2 কে ফায়ার করলাম, সে ফর এক্সাম্পল তুমি T2 কে ফায়ার করলাম, T2 কে ফায়ার করলাম, কারেন্ট কোন পথে যাবে? T2 কে ফায়ার করা মানে হচ্ছে কারেন্ট এখন আসবে এই পথে। এখানে একটা এডিশনাল ইন্ডাক্টর আছে, এটা বলা হয়নি, ক্যাপাসিটর হয়ে থাইরিস্টার হয়ে সোর্সে। আচ্ছা, এই সার্কিটটা কেমন সার্কিট? সেলফ কম্পিটিশনের প্রথম সার্কিটটা, যেখানে ভোল্টেজ সোর্স ছিল, পাশাপাশি একটা এসসিআর ছিল, একটা ইন্ডাক্টর ছিল, একটা ক্যাপাসিটর ছিল। এই যে একটু আগে যেটা দেখে আসলাম, এই যে এই সার্কিটটা, মানে এই প্যাটার্ন গুলো আর কি। এই সার্কিট এটা না, বাট প্যাটার্ন গুলো, যে কারেন্ট এরকম একটা ফ্লো করবে এবং ভোল্টেজ টুয়াইস অফ সাপ্লাই ভোল্টেজ ডেভেলপ করে যাবে যতক্ষণে কারেন্ট ফ্লো বন্ধ হবে। সো এই সার্কিটের মধ্যে একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে, একটা এসসিআর আছে এবং সোর্স আছে। সো তার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা সাময়িক, এরকম একটা কিছু। আর তার এক পাশে যে ভোল্টেজটা ডেভেলপ করবে ক্যাপাসিটর এক পাশে, সেটা হচ্ছে টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ। সো টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ ডেভেলপ করবে, তার মানে এখানে যে ভোল্টেজটা আসছে সেটা হচ্ছে টুয়াইস দ্য সাপ্লাই ভোল্টেজ, এবং এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল নেগেটিভ। আচ্ছা, এখন কি করব দেখো, আমার টার্গেট কিন্তু T1 কে অফ করে দেওয়া। সো T1 কে অফ করতে হলে কি করতে হবে? এর এক পাশে আসলে একটা রিভার্স ভোল্টেজ আনতে হবে। রিভার্স ভোল্টেজ আনলে পরে T1 অফ হয়ে যাবে সুন্দরভাবে। এখন রিভার্স ভোল্টেজ আনার জন্য কি করতে হবে? স্বাভাবিকভাবে অ্যানোডে নেগেটিভ দিতে হবে। তোমার অ্যানোডে কি আসছে? তুমি এই মাত্র যে সার্কিটের অপারেশনটা দেখলা, তাতে তোমার অ্যানোডে কি আসছে? তোমার অ্যানোডে চলে আসছে পজিটিভ, এই যে পজিটিভ চলে আসছে। সো পজিটিভে কাজ হবে না, পোলারিটি চেঞ্জ করতে হবে। পোলারিটি চেঞ্জ করার জন্য কি করব? আমরা এই ছোট্ট লুপটা তৈরি করলাম, এই যে এই লুপটা তৈরি করলাম। এই লুপে কি আছে? একটা এডিশনাল থাইরিস্টর আছে T3, একটা ইন্ডাক্টর আছে। সো সেলফ কমিউটেশনের দ্বিতীয় সার্কিট, যেখানে তোমার ভোল্টেজ পোলারিটি সিম্পলি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়। সো তুমি যদি এখন T3 কে ফায়ার করো, T3 কে ফায়ার করলে কি হবে? এই লুপের মধ্যে কিছু সময়ের জন্য কারেন্ট ফ্লো করবে এরকম, এবং ভোল্টেজ যেটা হবে, ভোল্টেজের পোলারিটিটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। ওকে, সো আমাদের যে এই যে পজিটিভ ছিল, পজিটিভটা হয়ে যাবে নেগেটিভ। সো পোলারিটি কি হচ্ছে এখন? টুয়াইস ভি এর যে পোলারিটিটা হচ্ছে, সেই টুয়াইস ভি এর পোলারিটি হবে এখন উপরের টার্মিনাল হবে নেগেটিভ, নিচের টার্মিনাল হবে পজিটিভ। কখন? যখন T3 কন্ডাকশন পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন শেষ। এরপরে ফাইনাল কাজটা, ফাইনাল স্টেপটা, সেটা হচ্ছে আমি T1 কে অফ করতে চাচ্ছি। তো যেটা একটু আগে বললাম, অ্যানোডে একটা নেগেটিভ ভোল্টেজ দিতে চাইবো। কিভাবে দিবা? তুমি T2 কে আবার ফায়ার করো। খেয়াল করো, T2 কে কিন্তু আমি প্রথমে একবার ফায়ার করছিলাম, তখন সেটা প্লাস উপরে ছিল আর কি, টুয়াইস ভিটা উপরে ছিল পজিটিভ পোলারিটিটা। এখন T2 কে আবার ফায়ার করলাম। ইন দ্য মিন টাইম আমি T3 সহযোগিতায় 2V এর উপরের টার্মিনালটাকে নেগেটিভ করে ফেলছি। যখন তুমি T2 কে ফায়ার করলা, খেয়াল করো, T2 কে ফায়ার করার মানে হচ্ছে এই পার্টটা শর্ট,
শর্ট এখানে একটা ফ্রিউয়েলিং ডায়োড ছিল, তোমার এই টার্মিনালটা পজিটিভ, এই টার্মিনালটা পজিটিভ, সো অবভিয়াসলি দ্যাট ক্যান মেক দিস ডায়োড ফরওয়ার্ড বায়াস। একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে হচ্ছে এটা কিন্তু শর্ট হয়ে গেল। তার মানে এই এসসিআরটা যদি তুমি দেখো টি1টা, টি1 এর এই টার্মিনাল এখন নেগেটিভ, এই টার্মিনাল এখন পজিটিভ। ফলাফল কি? ফলাফল হচ্ছে টি1 এখন রিভার্স বায়াস, তার মানে ভোল্টেজ কম্পিটিশন, তার মানে টি1 অফ। ওকে, সো টি1 এর মধ্যে দিয়ে আর কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যে প্রবলেমটা আমরা এতক্ষণ ফেস করে আসছি যে লোডের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছিল, চার্জিং বা ডিসচার্জিং একটা কারেন্ট ফ্লো করতেছিল, সেটা এখন করবে কিনা? না, সেটা এখন আর করবে না, কারণ লোড কিন্তু এখানে টোটাল প্যারালালি রয়ে গেছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কারেন্ট এখন ফ্লো করে হচ্ছে এই পার্টে, কারেন্ট কিন্তু লোডে যায় না, কারণ এই পার্টটা তার জন্য শর্ট। ওকে, সো কারেন্ট কিন্তু লোডে যাবে না, সো লোডকে সে টোটালি বাইপাস করে যাচ্ছে, এবং লোডকে যেহেতু সে বাইপাস করে যাচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এটাকে আমরা বলবো হচ্ছে লোডের ভিতরে কোনো চার্জিং ডিসচার্জিং কারেন্ট ফ্লো না করার কারণে এটাকে বলা হবে লাইন সাইড কমিউটেশন। আমাদের এটা লাইন সাইড কমিউটেশন টপিকটা এখানে শেষ, ইনফ্যাক্ট কমিউটেশন টপিকটাই শেষ। তো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা কমিউটেশন রিলেটেড? কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারণ কমিউটেশন খুব ইম্পর্টেন্ট টপিক। কমিউটেশন আমাদের দেখা যাবে যে ডিসি মানে ফোর্স কমিউটেশন জিনিসটা এটা খুব জরুরি, কারণ ডিসি তে তো আসলে কমিউটেশন হয় না ন্যাচারালি, সো এই ধরনের অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হবে আমাদের। কোশ্চেন মনে হয় নাই কি? রেগুলার যারা কোশ্চেন করো তোমরা কোথায়? সুপ্রিয়া, কোশ্চেন নাই? তারপরে প্রাণেশ, কোশ্চেন নাই? রূপম, রেদওয়ান, তোমাদের নাম নিচ্ছি কারণ তোমরা মোটামুটি কোশ্চেন করো, সেই জন্য। অন্যরাও কোশ্চেন করতে পারে, ফ্লোর ইজ ওপেন, যে কোনো কোশ্চেন। স্যার এই যে এই লাইন সাইড কম্পিটিশনের শেষ নিচে যে আরেকটা সার্কিট আছে সেইটাও কি স্যার ওই একই সার্কিট? একই সার্কিট, ওটা একটু সেপারেট হইতো আর কি। তোমার জাস্ট ওই ইনিশিয়ালি তোমার ইন্ডাক্টর একটা এডিশনাল যোগ করা হয়েছে, D1 যোগ করা হয়েছে, এটা প্রয়োজন নাই, এটা অপারেশন একটু কমপ্লেক্স, প্রয়োজন নাই এটা। আমরা জাস্ট উপরেরটা শিখবো, হ্যাঁ, জাস্ট উপরেরটা দেখলেই হবে, এটা দেখলেই হবে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসের একদম শেষে আসছি। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে যারা প্রেজেন্ট আছো সবাই একটু ওয়াই প্রেস করে দাও চ্যাট বক্সে, ওয়াই প্রেস করে দিয়ে তারপরে আমরা সেশনটা ক্লোজ করে দিব। যারা প্রেজেন্ট আছো আশা করি সবাই অস্টেডু ডোমেন দিয়ে ঢুকছো, আর কেউ যদি অস্টেডুতে না ঢুকে থাকো তাহলে তোমার আইডি লিখে দিতে হবে চ্যাটে। থার্টি টু পেয়েছি, কেউ কি এখনো মিসিং আছে? একটু কুইকলি করো প্লিজ। ওকে, গুড, পেয়ে গেছি সবগুলো। ওকে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার কথা হবে। আল্লাহ হাফিজ।